আমন্ত্রণ ২১-এর রাতে আমাদের আজকের বিষয় সবাই অনড় কি তারপর। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন গণমাধ্যম কর্মী ডাক্তার আব্দুল তুষার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সঙ্গে আছেন জনতার দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ তারেক রহমান, তিনি এখনও পর্যন্ত বুঝতে পারেননি। আমরা আলোচনা শুরু করে দিই। আলোচনায় আজকে আমাদের বিষয় সবাই অনড় কি তারপর। মূলত জুলাই সনদ নিয়ে একটি অনিশ্চয়তা দেখা দিয়েছে। শুক্রবার এটি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে, কিন্তু শেষ মুহূর্তে আজকে এনসিপি সংবাদ সম্মেলন ছিল, সেখানে তারা বলেছেন যে আইনি ভিত্তি না দিলে তারা স্বাক্ষর করবে না। এর আগে আমরা গতকাল দেখেছি ঐকমত্য কমিশনের বৈঠকের পরে বাম দলগুলো, 4টি বাম দল, তারা বলেছে যে তারাও বেশ কিছু বিষয় আছে সেগুলো স্পষ্ট না হওয়া পর্যন্ত তারা সেটি স্বাক্ষর করবে না। বিএনপি জামাত তাদের আগের অবস্থানেই রয়ে গেছে। তুষার ভাইয়ের কাছে আমার জানতে চাও, আসলে এই অবস্থায় আপনি কি দেখছেন, কি মনে হচ্ছে আপনার কাছে? জাকির, আমি আপনার এই অনুষ্ঠানেই বলেছিলাম যে জুলাই সনদ আসলে যেভাবে তৈরি করা হচ্ছে এটা ঐক্যের চাইতে অনৈক্য বেশি তৈরি করবে, কিন্তু তখন অনেকেই সমালোচনা করেছিলেন। কিন্তু আজকে দেখেন বিষয়টা সত্য হয়েছে। কারণ হচ্ছে রাজনৈতিক দলগুলির আলাদা আলাদা আদর্শ থাকে, লক্ষ্য থাকে, উদ্দেশ্য থাকে, এবং শেষ পর্যন্ত তাদের উদ্দেশ্য কি? নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়া এবং সেখানে গিয়ে দায়িত্ব পালন করা। এবং এই দায়িত্বের মধ্যে দিয়ে তারা মনে করেন যে ক্ষমতা আসলে জনগণের উপকার করার জন্য সবচেয়ে বেশি প্রয়োজনীয় বস্তু। এখন যারা এই ঐকমত্যে যাওয়ার চেষ্টা করেছেন তারা কারা? তারা রাজনৈতিক দল, সামনে তাদের নির্বাচন এবং তাদের আলাদা আলাদা এজেন্ডা আছে, এবং তারা এই সনদে সেটাই চান যেটা তাদের দলীয় আদর্শ এবং তাদের লক্ষ্যকে বাস্তবায়িত করবে। জুলাইয়ের যে প্রধান স্পিরিট সেটি ছিল গণতন্ত্র। একটা অগণতান্ত্রিক শাসন বাংলাদেশে চলছিল, স্বৈরাচার ছিল, লুটপাট চলছিল। কারণ স্বৈরাচারের অধীনে যেহেতু আইন কানুন মানুষের হাতে বন্দী হয়ে যায়, কিছু মানুষের হাতে, তারা চাইলেই যে কোনো সিস্টেমকে করাপ্ট করতে পারে। ফলে ব্যাংক লুটপাট হয়েছিল, প্রাতিষ্ঠানিক নানান ধরনের দুর্নীতি হয়েছিল, এক ধরনের স্বজনপ্রীতি, নিজের লোকজনকে বসিয়ে দলীয়করণ করা, যা হয় এটা আমরা স্পেনে ফ্র্যাঙ্কোর শাসনে দেখেছি, আমরা এমনকি মিশরেও আমরা দেখেছি এই ঘটনা ঘটতে, যখন একনায়কতান্ত্রিক শাসন হয়েছে। পৃথিবীর দেশে দেশে আমরা দেখেছি। কারণ একনায়ককে শাসন করতে গেলে নিজের দলবল, যেটাকে ঢাকাইয়া ভাষায় বলে লাল্লু পাঞ্জু, তো এই লাল্লু পাঞ্জু লাগে। লাল্লু পাঞ্জু ছাড়া তারা পারেন না। কিন্তু এই লাল্লু পাঞ্জুর শাসন থেকে আমরা বের হয়ে এসে কী চেয়েছিলাম? গণতন্ত্র। তার মানে এই জুলাই আন্দোলনের মূল স্পিরিট হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্র কি করে? মানুষের অধিকারকে নিশ্চিত করে। সেই অধিকার কি? আপনাকে কেউ জাতি, ধর্ম, বর্ণ, বংশ, টাকা পয়সা দিয়ে বিবেচনা করবে না। আপনি বাংলাদেশের নাগরিক, সমান অধিকার পাবেন। তাহলে এটা দ্বিতীয় স্পিরিট। তৃতীয় স্পিরিট কি? আপনি দুর্নীতি হতে দিবেন না। কেননা ওই সরকার কি করতো? দুর্নীতি করত। তারপরে কি? একটা অভিযোগ ছিল যে বিদেশি প্রভাবে বা কোনো একটি বিশেষ দেশের প্রভাবে তারা প্রভাবিত ছিল। তাহলে সেই প্রভাব থাকবে না, কিন্তু অন্য কোনো দেশের প্রভাবও থাকবে না। এইগুলি বাদ দিয়ে তারা কি শুরু করলেন? সংবিধান নাকি সকল সমস্যার উৎস। যা কিছু হয়েছে এটা সংবিধানের জন্য হয়েছে। সংবিধানে কিন্তু কোথাও গণতন্ত্রহীনতার কথা নাই। সংবিধানে কোথাও এইসব নাগরিকের অধিকার ক্ষুণ্ণ করার কথা নাই। সংবিধানে কোথাও লেখা নাই যে আপনি মানুষের টেলিফোন কল রেকর্ড করবেন, আপনি লোকজনের নামে। ভালো ভালো কথাগুলো সংবিধানে একটাও খারাপ কথা নাই। কিছু কিছু জায়গাতে কিছু কিছু মানুষের দলীয় আদর্শের সঙ্গে সংঘাত আছে। যেমন রাষ্ট্রীয় মূলনীতিতে বিএনপি যখন শাসনে ছিল কিছু পরিবর্তন এনেছিল, পরে আবার আওয়ামী লীগ তার ওই রাষ্ট্রীয় মূলনীতির একটা জায়গাতে পরিবর্তন এনেছিল। সর্বশক্তিমান আল্লাহর প্রতি বিশ্বাস এবং ধর্মনিরপেক্ষতা এই জায়গাতে, এবং জাতীয়তার জায়গায় বাংলাদেশি এবং বাঙালি, এরকম কিছু কিছু জায়গাতে আলাদা ছিল। কিন্তু অ্যাজ এ হোল সংবিধানের যা কিছু আছে, যা দিয়ে রাষ্ট্র পরিচালিত হয়, সেখানে কিন্তু খুব একটা ঝামেলা ছিল না। এখন দেখেন জুলাই ঐকমত্য কেন সফল হচ্ছে না? কারণ কিছু দল আছেন ওইখানে, তারা চাচ্ছেন এটাকে আইনি ভিত্তি দিতে হবে। আইনি ভিত্তি দেওয়ার জন্য তো সংসদ, আপনি অধ্যাদেশ জারি করে, নির্দেশ জারি করে একটা আইন তৈরি করতে পারেন, কিন্তু এই আইন বলবৎ হলেও পরবর্তীতে এই আইন টিকবে না যদি সংসদ সেটাকে র্যাটিফাই না করে। এবং সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন করা যাবে না। সংবিধানের যে প্রিয়াম্বল, তার আগে কোনো কিছুকে স্থাপন করা যাবে না। আপনি নিশ্চয়ই আজকে পত্রিকা পড়েছেন, সেখানে দেখেছেন যে এনসিপির সভাপতি নাহিদ ইসলাম দাবি করেছেন যে এই সংবিধান সংশোধন করে এটাকে সংবিধান 2026 লিখতে হবে। আপনি যদি একটা পুস্তককে সংশোধন করেন, তাহলে মানে কি পুস্তকটি প্রকাশের তারিখ বদল হয়ে যাবে? নতুনভাবে এটা প্রকাশিত হয়ে এটা 2026-এর পুস্তক হয়ে যাবে? তা তো না, তাই না? নতুন এডিশন। কিন্তু এইটা কিন্তু সংবিধান 2026 হবে না। এটা পুরনো যে সংবিধান আছে সেটা সংশোধিত
অবস্থা হবে। তাহলে কি মানে যখনই কোনো সংশোধন হবে তখনই কি সেই সালটা হ্যাঁ, মানে 2026 হয়ে গেলে 2026 পরে সংশোধন হলে করে সংবিধান 2027 হবে, তা তো না। কিন্তু ওনারা এই দাবিটা করেছেন। তারপরে তারা দাবি করছেন, একাধিক দল দাবি করছেন এটাকে আইনি ভিত্তি দিতে হবে। তার মানে এটা কি আসলে আইন, একটা সনদ, একটা ঘোষণা, একটা অঙ্গীকার, যে অঙ্গীকারটি এই রাজনৈতিক দলগুলি করছেন সংস্কার হবে এই জন্য। জুলাই সনদ আসলে কি? জুলাই সনদ আসলে একটা সংস্কারের একটা কম্পেন্ডিয়াম বা সংস্কারের সংকলন, এবং সেখানে বিভিন্ন সংস্কার আছে, যে সংস্কারগুলির কথায় বলা হয়েছে সবাই একমত হবেন বলে আশা করা হয়েছে, এবং একটা সরকার তৈরি হলে সেই সরকার একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এই সংস্কারগুলিকে বাস্তবায়িত করবেন। তাহলে এইটা আইন হবে কেন? আইন তো পরে তৈরি হবে। এই সনদের ভিত্তিতে সংস্কার বাস্তবায়ন করার জন্য সংসদ আইন প্রণয়ন করবে। কিন্তু ওনারা একটা আইনি ভিত্তি চাচ্ছেন। সেই আইনি ভিত্তি কি? লোকমুখে শ্রুত যে সে আইনি ভিত্তি হচ্ছে যে এই জুলাই সনদ একটা অপরিবর্তনীয় বিধানে পরিণত হবে, এটাকে নাড়াচাড়া করা যাবে না। আপনি সংবিধান সংশোধন করতে পারবেন, কিন্তু জুলাই সনদকে নাড়াচাড়া করতে পারবেন না। জি, মানে এটি নিয়ে আদালতে কোনো প্রশ্ন তোলা যাবে না এরকম। এইবার আরো বিষয় রয়েছে, তারা গণভোটের কথা বলতে শুরু করেছেন। গণভোট আয়োজনের যে নিয়ম সেটা এখনকার সংবিধানে নাই। বর্তমান সরকার যে সংবিধানের অধীনে তৈরি হচ্ছে সেই সংবিধানে গণভোটের কোনো বিধান নাই। সেই সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারেরও বিধান নাই। কিন্তু আদালতের রায়ের প্রেক্ষিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং গণভোট এইগুলি প্রতিস্থাপিত হবার কথা। কিন্তু এই গণভোট সংক্রান্ত যে বিষয়টি প্রতিস্থাপিত হবার কথা, সেটা হাইকোর্টে সম্মতি পেলেও সুপ্রিম কোর্টের সম্মতির জন্য অপেক্ষমান। তার মানে এখনো পর্যন্ত কিন্তু গণভোট সংবিধানে নাই। যে জিনিসটা সংবিধানে নাই সেটা আয়োজন করার জন্য তারা অনেক আলোচনা করছেন। তাহলে সংবিধানে ধরেন আর অনেক কিছু নাই, আমরা সেগুলো নিয়ে আলোচনা করতে পারবো। যে কোনো কিছু সংবিধানে নাই সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারবো এখন। কিন্তু তারা আলোচনা করেছেন, করে আবার তারা তারিখও ঠিক করেছেন যে এইটা কেউ চেয়েছেন আগে হবে, নির্বাচনের আগেই, অর্থাৎ সংসদ নির্বাচনের আগেই, আর কেউ কেউ বলেছেন সংসদ নির্বাচনের দিন হবে। কিন্তু গণভোট কোন প্রশ্নে হবে? জুলাই সনদের প্রশ্নে, 84টি প্রশ্ন। হ্যাঁ, এই জুলাই সনদের প্রশ্নে গণভোট হবে। তাহলে এটাকে আগেই আইনি ভিত্তি কিভাবে দিবে? গণভোট যদি হয় ইলেকশনের দিন, তাহলে এনসিপি কি করে বলে যে এটার আইনি ভিত্তি আগেই দিবে? গণভোট ছাড়াই আইনি ভিত্তি দিয়ে দিবে। তারা বলছে সাংবিধানিক আদেশ জারির মাধ্যমে। সাংবিধানিক আদেশ জারি করলে তারা গণভোটের কথা কেন বলছেন? সাংবিধানিক আদেশে তো গণভোটের প্রয়োজন নাই। এবং সাংবিধানিক আদেশ জারি করেনও যদি, সেটা তো আবার সংসদে র্যাটিফাইড হতে হবে। সংসদ যেটাকে র্যাটিফাই করবে সেটা নিশ্চয়তা কি? এবার আসেন, তারা এই গণভোটটা ইলেকশনের দিন আয়োজন করতে চান, কিন্তু 84টা প্রশ্নে আপনি হ্যাঁ অথবা না বলবেন। বিএনপি এটা কি বাস্তবসম্মত? 84টা প্রশ্ন আছে সেখানে। আমি একজন নাগরিক হিসেবে মনে করতে পারি 82টা প্রশ্ন ঠিক, 2টা ঠিক নাই। আবার কেউ মনে করতে পারেন 10টা ঠিক, 80টা ঠিক, 70টা ঠিক নাই, কথার কথা। তাহলে আমাকে হ্যাঁ অথবা না দিয়ে আসতে হবে মোটা দাগে। মোটা দাগে আমরা কেন হ্যাঁ অথবা না বলবো? প্রত্যেকটা প্রশ্নে আলাদাভাবে হ্যাঁ না বলার সুযোগ থাকতে হবে। গণভোটের পক্ষেই যাবে বা বিপক্ষে যাবে সেটিও তো একটা না, আপনি নরমালি চিন্তা করে দেখেন, ওই 84টা প্রশ্নে দলগুলি যেমন বলেছে যে আমাদের আপত্তি আছে, সেরকম নাগরিক হিসেবে আমারও তো আপত্তি থাকতে পারে। সেই আপত্তিটা আমি কি করে জানাবো? যদি আমাকে বলা হয় 84টাতে হ্যাঁ বলেন অথবা 84টাতে না বলেন, ইয়েস অর নো। একটা প্রশ্নে হ্যাঁ না হতে পারে, 84টা প্রশ্নে একসঙ্গে কি করে হ্যাঁ না হয়? আর যদি হয়ই, ধরেন 84টা প্রশ্ন আমি হ্যাঁ না দিই, তাহলে তো আমাকে বঞ্চিত করা হলো, কারণ আমার অপছন্দের বিষয় আমাকে ভোট দিতে বাধ্য করা হলো। 84টা প্রশ্নতে হ্যাঁ না হতে পারে না, 84টা প্রশ্নে আলাদা আলাদাভাবে হ্যাঁ না হতে পারে। 84টি প্রশ্নে হ্যাঁ না বলতে গেলে গণভোটের বিধান অনুযায়ী আমাদেরকে সংসদে আলোচনা করতে হবে, কারণ গণভোটের যে বিধান নিয়ে আলাপ হচ্ছে এখন সুপ্রিম কোর্টে যেটা পেন্ডিং আছে, সেখানে সংবিধানে কি ছিল যে সংসদ আলোচনার ভিত্তিতে যদি কোনো বিষয় মীমাংসা করতে না পারে তাহলে গণভোট আয়োজন করা যেতে পারে। তো সংসদই তো নাই, সংসদে আলোচনা হয় নাই, সেই প্রশ্নে গণভোট আপনি আগেই করে ফেলছেন। সংসদে যা হওয়ার কথা সেটা সংসদ তৈরি হওয়ার আগেই গণভোট করে ফেলছেন। আরও তারা বলছেন ওই ইলেকশনের দিনই হবে। ইলেকশনের দিন গণভোটের পক্ষে বিপক্ষে কেউ প্রচারণা করবে, নাকি ইলেকশনের দিন রফিক ভাইকে ভোট দিন, শফিক ভাইকে হারিয়ে দিন, কোনটা হবে? ইলেকশনের আগের 2 মাস কি চলবে? বোতল মার্কায় ভোট দিন, কেটলি মার্কায় ভোট দিন,
হ্যাঁ, লাঙল মার্কায় ভোট দিন, তাই না? জি। হ্যাঁ, হবে না? গোলাপ ফুল মার্কায় ভোট দিন। তো গোলাপ ফুল মার্কার পক্ষে চলবে 2 মাস প্রচারণা, আর জনগণ গিয়ে ভোট দিবে গণভোটের ইয়াস অথবা না। গণভোট হইলে সেটা আইসোলেটেড অবস্থায় হতে হবে এবং সেটার জন্য যথেষ্ট পরিমাণে পক্ষে বিপক্ষে আলোচনার সুযোগ দিতে হবে, সংসদে আলোচনা হবে, সংসদের বাইরেও আলোচনা সাধারণ হবে। মানুষকে বুঝতে হবে যে সুশীল সমাজ আলোচনা করবে, চায়ের দোকান থেকে শুরু করে একেবারে কর্পোরেট অফিস, সব জায়গাতে মানুষ আলোচনা করবে, বোঝার চেষ্টা করবে, তারপরে সচেতন অবস্থায় মানুষ বিষয়টা কি এবং কেন সে ভোট দিবে। কিন্তু সেগুলোর কোনো সুযোগ না দিয়ে আসেন ভাই রফিক ভাইকে ভোট দেন, সাথে একটা হ্যাঁ দিয়ে যান, সাথে একটা না দিয়ে যান, এটা কি গণভোটের সিস্টেম? আপনি তো এটা একটা ম্যানিপুলেশন করছেন গণভোটের সিস্টেমটাকে এবং নিজেদের পক্ষে হা আনার জন্য চেষ্টা করছেন। সাধারণ গণভোটে অতীতে দেখা গেছে 35%-এর বেশি ভোটার হয় নাই, একটা গণভোটে হয়েছিল। জিয়াউর রহমান সাহেব যে হ্যাঁ না ভোট করেছিলেন সেখানে প্রায় 99 ভাগের কাছাকাছি ভোটার চলে গিয়েছিল। কিন্তু এরপরে যত গণভোট হয়েছে সেখানে কোনোটাতেও 35%-এর উপরে লোক যায় নাই। এখন ইলেকশনের দিন লোক ডেকে নিয়ে যাবেন, নিয়ে বলবেন আমাদের গণভোটও 51% লোক হয়েছে। লোকে তো ভোট দিতে গিয়েছে রফিক ভাইকে, গণভোট ডেকে দেখেন আপনি 20%-ও নাও যেতে পারে। কেননা প্রথমত আওয়ামী লীগ হয়তো যাবেই না। আমি তুষার ভাই একটি খুব সাধারণ কথা বলি। আমি সাধারণ যারা একেবারে দিনমজুর খেটে খাওয়া মানুষ আছে, যাদের ভোটের অধিকার আছে, আমি তাদের সঙ্গে কথা বলেছি। তারা আমাকে আসলে বিষয়গুলো বোঝাতে পারেনি, বা আমি হয়তো তাদেরকে বোঝাতে পারিনি যে আসলে গণভোট কি, জুলাই সনদ কি, এই জিনিসগুলো আসলে তাদের মাথার মধ্যে ঢুকছে না। এটা তো তাদের মাথায় ঢোকার জিনিস। তাহলে কি তারা ভোট দিবে না? এই সনদ বানিয়েছেন পিএইচডি, ব্যারিস্টার, এমফিল, মানে সমস্ত উচ্চ শিক্ষিত ব্যক্তি। তারা ভোট দিবেন না? তারা নিজেরাই নিজেদের কথা বুঝতে না পেরে ডিসকন্টেন্টেড হয়েছেন। তারা বলেছেন যে আমাদের এখানে অসম্মতি আছে, তারা কনসেন্ট দেন নাই। তারা বলেছেন যে না, আমাদের ডিসেন্ট আছে, আমরা কনসেন্ট দিচ্ছি না। যেখানে এত এমফিল, পিএইচডি, ডক্টরেট, নোবেল থেকে শুরু করে তারা নিজেদের মধ্যে একমত হতে পারছেন না। আমাদের দিনমজুর খেটে খাওয়া মানুষ যাদের সেই রকম শিক্ষা দীক্ষা নাই, তারাই 84টা পয়েন্ট বুঝবেন। তারা বুঝবেন যে জলবায়ু সম্মেলন কি জিনিস, তারা বুঝবেন যে জলবায়ু কেন রক্ষা করতে হবে। যে বাওয়ালি সুন্দরবনে ঢুকে গোলপাতা কেটে নিয়ে চলে আসে, মৌচাকের নিচে ধোঁয়া দিয়ে মৌমাছি দূর করে, যে বাওয়ালির বেঁচে থাকা হচ্ছে সুন্দরবন ধ্বংস করা, তাকে বোঝাবে, তাকে আপনার বোঝাতে হবে তো যে এটা তোমার ভালোর জন্য। তো সেটা কি তাকে বোঝাতে পেরেছেন? সেটা বোঝাতে না পেরে আপনি লিখছেন জীববৈচিত্র্য বাঁচাতে হবে, কচ্ছপের ডিম রক্ষা করতে হবে, এগুলো নাই। মানে আমি জলবায়ু বাঁচানোর কথা আছে, তো আমি বোঝানোর চেষ্টা করছি আর কি, বোঝাতে গিয়ে উদাহরণ দিচ্ছি। তো সে বুঝবে কচ্ছপের ডিম কেন বাঁচাতে হবে, সে পারলে কচ্ছপের ডিম খেয়ে ফেলে, তাই না? ডিমের দাম বাড়লে সে কচ্ছপের ডিম খেয়ে ফেলবে। তো এই বোঝানোর ব্যাপারটা তো শেষ করতে হবে, মানুষকে তো বোঝাতে পারতে হবে। তারপরে এখানে অত্যন্ত জটিল ব্যাপার আছে, সংবিধান সংশোধনের ব্যাপার আছে। আমাদের সাধারণ মানুষ এখনো সংবিধানের সব ধারা বোঝে না। তো এই যে না বুঝিয়ে অবুঝ জনগণকে জোর করে আপনাদের পছন্দ হয়েছে তাই আপনাদের ইচ্ছা মতো, যারা কিনা অনির্বাচিত, যারা জনগণের ভোটে নির্বাচিত না, তারা সংবিধান বদল করে দিচ্ছেন, এটাকে পারা যায়? আপনি যদি কোর্টে যান, আমার ধারণা কোর্ট যদি নিরপেক্ষভাবে বিচার করেন তাহলে কিন্তু এটা কোর্টে টিকার কথা না। কেননা কোনো অনির্বাচিত ব্যক্তি সংবিধান নাড়াচাড়া করতে পারেন না। একটা দাবি উঠেছিল গণপরিষদ তৈরি করার, কিন্তু সেই গণপরিষদও যদি তৈরি হয়, সেই গণপরিষদও তৈরি করার অথরিটি কি এদের আছে যারা এখন সরকার চালাচ্ছেন? তো এই জন্য আমার কাছে মনে হচ্ছে যে যেসব প্রশ্নে আজকে যারা সই করবেন না বলছেন, আপনি দেখেন তারাই জুলাই সনদের মূল পক্ষ। জুলাই সনদের প্রধান পক্ষ কে? এনসিপি এখন বলছে আমি সই করব না। এটা তো আপনারা বানিয়েছেন, আপনাদের নিয়োগকৃত ব্যক্তিরা বানিয়েছেন, তারা কেন সই করবেন না এখন? কারণ তাদের স্বার্থে আঘাত হয়েছে। আমি নাহিদ ইসলাম। তারপরে জামাত কেন সই করবে না? পিআর তারা পরে এনেছে, এটা ঐকমত্যের আলোচনা ছিল না। ইলেকশন ঘোষণার পরে পিআরের দাবি নিয়ে এসে এখন তারা বলছে যে আমরা সই করব না। তারপরে বিএনপি কেন সই করবে না? বিএনপি তো তাদের অনেক কনসেন্ট নাই অনেক কিছুতে, তো তারা তো সই করতে যে খুব একটা রাজি তাও না, তাদেরকে সবাই বুঝিয়ে সুঝিয়ে রাজি করেছিল। তো তারা অন্যরা সই না করলে বিএনপির কেন সই করতে হবে? তারাও করবে না। জি, আপনি বলছিলেন যে আমি সেই কিছু সামান্য একটু অংশ উল্লেখ করতে চাই। নাহিদ ইসলাম যে বক্তব্য দিয়েছেন, নাহিদ ইসলাম বলেছেন, শুরু থেকে আমরা ঐকমত্য কমিশনে অংশগ্রহণ করেছি। 2024 সালের গণ অভ্যুত্থানের পর আমরা জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করার দাবি করেছি। তবে সনদের সইয়ের প্রক্রিয়া ঘটলেও আইনি ভিত্তি দেওয়া হচ্ছে না, আর সনদপত্রের মূল টেক্সটও আমাদের দেখানো হয়নি। আইনি ভিত্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা স্বাক্ষরে যাব না। তিনি আরও বলেছেন, এই অনুষ্ঠানকে প্রতারণামূলক প্রক্রিয়া বলেও উল্লেখ করেছেন।
তিনি বলেন এনসিপি সনদ প্রণয়নে স্বচ্ছতা ও আইনি নিশ্চয়তা দেখতে চায় এবং সেই পর্যন্ত দল কোনো প্রতারণামূলক প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে না। জুলাই সনদ সই করবে না বলে জানিয়েছে বামপন্থী 4টি রাজনৈতিক দল। দলগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে জুলাই সনদের সংবিধানের 4 মূলনীতি উল্লেখ করা হয়নি এবং আরও কয়েকটি কারণে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। দলগুলো বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ, বাংলাদেশ জাসদ ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী। হ্যাঁ, কমিউনিস্টরা বহু আগেই বলেছে যে তারা এটা সই করবে না। তাদের যথেষ্ট যুক্তি আছে, তারা সেই যুক্তি তারা দ্বিতীয় প্রস্তুত তারা বলেছেন তারা দিবেন। মূল জায়গা কোথায় গড়াচ্ছে আমি আপনাকে আবার একটু ধারণা থেকে কথা বলি। সেটি হচ্ছে এই জুলাই সনদ না হলে নির্বাচন করব না। দেখবেন যে এরা এসে এই কথা বলতে শুরু করবে, জুলাই সনদ না হলে। একটি কথা তো বলেছে যে শাপলা সনদ না দিলে নির্বাচন, সেটা তো বলেছি। এখন জুলাই সনদ নিজেরাই সই না করে এখন বলবে এইটাতে সই ছাড়া আমরা নির্বাচন করব না, এইসব দাবি তুলতে শুরু করবে। এর কারণ হচ্ছে নির্বাচনকে কোনো না কোনোভাবে পিছিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছে এবং সেই চেষ্টার একটা অংশ হচ্ছে আমরা সই করব না এটা বলা। কেন করবেন না? আপনাদের নিয়োগকৃত লোকেরা এটা সই করেছেন। পুরা জুলাই সনদ প্রণয়নের সময় ঐকমত্য কমিশনের বৈঠকে আপনারা ছিলেন না। আপনারা তো দাওয়াত পেলেও যেতে পারেন, প্রধান উপদেষ্টার কাছে দাওয়াত ছাড়াও যেতে পারেন। আমরা দেখি নাই যে এনসিপি দাওয়াত ছাড়া হাঁটতে হাঁটতে ঢুকে গিয়েছে প্রধান উপদেষ্টার বাসায়। আমরা এই খবর পড়ি নাই, পত্রিকাতে পড়েছি। সেখান থেকে বের হয়ে এসে তারা ঘোষণা করেছে প্রধান উপদেষ্টা পদত্যাগের আকাঙ্ক্ষা জানিয়েছেন, উনি খুব উষ্মা প্রকাশ করেছেন। বলেছিলেন না তারা? বলেছিলেন। তাহলে আপনারা এত কিছু জানতে পারেন, এত কিছু করতে পারেন, আর এখন বলেন আপনারা জুলাই সনদ পড়েন নাই। আপনাদেরকে পড়তে না দিয়ে এটা বানিয়ে ফেলেছে। আর আপনারাই যেখানে পড়তে পারেন নাই, জনগণ পড়বে কখন? তা আপনারা যে সই করে দেবেন নিজেরাই না পড়ে, ভালো কথা, আপনারা সই করছেন না। কিন্তু ঘোষণাপত্রের সঙ্গে কম্পেয়ার করেছেন যে সেক্ষেত্রেও একই বিষয় ছিল, তাদেরকে দেখানো হয়নি, সে একই কথাই বলেছেন। তো তখন তারা বলেন নাই কেন যে তারা সেটা দেখতে পারেন না? আপনি দেখেন অনেক স্ববিরোধী কথা আছে। আমি তো আশা করছিলাম তারেক আসবে এরই মধ্যে, তারেক এখনো আসে নাই। অনেক স্ববিরোধী কথা আছে। প্রথম স্ববিরোধিতা হচ্ছে আমরা জানি না যে বিষয় আপনারা বসে বসে মিটিং করে বহু চা নাস্তা খেয়ে সুন্দর জায়গাতে সুন্দর পোশাকে এমনকি ছবিও তুলেছেন, গ্রুপ ফটো, আপনারা জানেন না এটার মধ্যে কি আছে। এই কথা বললে একটা প্রশ্ন আসবে যে এই যদি আপনাদের অবস্থা, আপনারা দেশ চালাবেন কিভাবে? এরপর আইন তৈরি হবে, বলবেন আমরা জানি না, কে বানিয়েছে বুঝি না। কারণ সংসদে আলোচনা হবে, আপনারা সেখানে উপস্থিত থাকবেন, তারপরে সংসদ থেকে বেরোয় বলবেন যে আমরা জানি না। এটা তো সংসদের মধ্যে আলোচনা করেছেন আপনারা, তাহলে জানেন না, অন্তত নোট নেন নাই, একটা খাতার মধ্যে, একটা ডায়েরির মধ্যে নোট নেন নাই কি আলোচনা হচ্ছিল। সেটার সাথে যদি কোনো তফাৎ থাকে এখানে সেটা বলেন যে আমাদের নোটের মধ্যে এটা আছে, আমরা মিটিং এটা লিখে এনেছি, আর দেখেন এটা লিখেছে। জানেন না মানে কি? না জানার তো কোনো সুযোগ নাই। নিজেরাই বসে বসে আলোচনা করেছে। আমি আর আপনি যে আলোচনা করছি, আমি কি এখন গিয়ে বাইরে বলতে পারবো যে এইটার ভিত্তিতে জাকির কি লিখলো আমি জানি না? কারণ এটা রেকর্ড আছে, আমরা দেখি, অথবা আমরা নোট নিয়েছি। এতগুলো লোক গিয়েছেন, আপনাদের দলের প্রতিনিধিরা গিয়েছে, এমনকি আপনারা এত ঘনিষ্ঠ যে জাতিসংঘে যখন প্রধান উপদেষ্টা গিয়েছেন আপনাদের দলের প্রতিনিধিকে সাথে করে নিয়ে গিয়েছেন। আপনারা তো এইটা জানার চাইতো এমনকি জাতিসংঘে কি হয় এটাও জানেন না, হলে ওখানে গিয়ে কি করেছেন? তো এত কিছু জানেন আর এটা জানেন না, এটা কি মানুষ মানবে? এটা তো স্ববিরোধী। দ্বিতীয় কথাটা শোনেন, আইনি ভিত্তি দিতে হবে। কিভাবে আইনি ভিত্তি দিবেন? আইনটা প্রণয়ন করবে কে? নতুন আইন তৈরি করবেন সরকার আদেশের ভিত্তিতে? সেটাই বলছেন। তার মানে তারা নির্বাহী আদেশে, তার মানে তারা নির্বাহী আদেশে দেশ চলুক এটাই চাচ্ছেন। নির্বাহী আদেশ তো গণতান্ত্রিক না। নির্বাহী আদেশ হচ্ছে একটা জরুরি অবস্থা, একটা জরুরি ব্যবস্থা, বিশেষ একটা মুহূর্তে বিশেষ প্রয়োজনে নির্বাহী আদেশ জারি করতে হয়। এক্সিকিউটিভ ডিসিশনে তো সরকার চলতে পারে না, রাষ্ট্র চলতে পারে না। গণতান্ত্রিক সিদ্ধান্ত চলতে হবে, আলোচনা হইতে হবে, যে কোনো আইন প্রণয়নের আগে আইনের ভেটিং হইতে হবে। আইনি ভিত্তি মানে কি জিনিস? আইনি ভিত্তি যে আপনি দিবেন সেটা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক যদি হয়, তাহলে কি জনগণ কোর্টে যাবে? এখন আপনি আইনি ভিত্তি দিলেন, কেউ গিয়ে রিট করতে পারবে এটার বিরুদ্ধে? তারা বলছেন সবকিছুর উপরে জুলাই সনদকে স্থান দিতে হবে। সবকিছুর উপরে তো জুলাই সনদ এমনিতেই স্থান পায় না, কারণ সংবিধানে পরিষ্কার বলা আছে যে এই প্রজাতন্ত্রের সর্বোচ্চ বিধান হচ্ছে সংবিধান। সংবিধানের উপরে আবার কিছু বসবে কিভাবে? এবং এইখানে অনেক কথাবার্তা আছে যেটা বাস্তবায়নের আগে, বাস্তবায়নের সময় কি ঝামেলা হতে পারে সেটাও তো আমরা জানি না। যা কিছু এখানে আছে এই সনদে, এটা যখন বাস্তবায়িত হতে শুরু করবে, ফিল্ড লেভেল থেকে এটার একটা এক ধরনের রিপোর্ট আসবে না? ফিল্ড লেভেল থেকে এক ধরনের রিয়াকশন আসবে না? আসবে তো। আমরা যে বিভিন্ন এমনকি একটা জরিপ করার আগে ফিল্ড টেস্টিং করি, প্রশ্নটা পাঠাই যে এই প্রশ্ন মানুষ বুঝতে পারছে কিনা, মানুষ এটা ঠিক মতো অ্যান্সার করতে পারছে কিনা। এত বড় সংস্কার করবেন, এত কিছু বদল করবেন দেশের, দেখা যেতে পারে যে বহু জায়গাতে এটা করতে গেলেন পরে জনগণ বাধা দিচ্ছে, বলছে না আমরা এটা চাই না। এরকম হতে পারে না? পারে। কিন্তু
বা এক এলাকার জনগণ বলছে চাই, আরেক এলাকার জনগণ বলতে পারে চাই না। তো এইসবের এই বিষয়গুলিকে আমলে নিতে হবে না? আপনি আইনি ভিত্তি কিভাবে দিবেন? এই ব্যাপারটা তো তাদেরকে ব্যাখ্যা করতে হবে। তাহলে এখন আসলে কি হবে, কি মনে হয় আপনার কাছে? আসলে এই কেওস সবাই তো অনড় আছে, এই কেওস তৈরি করা হচ্ছে নির্বাচন বন্ধ করার জন্য, আর কিছুই না। নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য, নির্বাচন নিয়ে জটিলতা তৈরি করার জন্য। সবাই তো বলছে আমরা নির্বাচন চাই, সবাই বলছে নির্বাচন চাই। আপনি অপেক্ষা করেন, অন্তত আমাকে ভুল প্রমাণিত করার জন্য হলেও তারা যদি নির্বাচন চান, আমার চাইতে বা আপনার চাইতে কেউ বেশি খুশি হবে না। কারণ জনগণ নির্বাচন চায়। বলেছেন যে ফেব্রুয়ারিতেই তিনি নির্বাচন চান, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। তিনি একাধিকবার দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছেন কেউ এটা পেছাতে পারবে না, ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই। এমনকি তিনি যে একটা জরুরি বৈঠক ডেকেছিলেন, তার মধ্যেও উনি একবার বলেছেন যে নির্বাচন হবেই। তো নির্বাচন হবেই এবং হোক, এটাই জনগণ চায়। মানুষের আকাঙ্ক্ষা নির্বাচন। মানুষ কত বছর হয়েছে নিজের মতামতকে প্রতিফলিত হইতে দেখে না। তাহলে তুষার ভাই, কি এরকম কি হতে পারে নির্বাচনের সময় যে আসলে কোন দল নির্বাচনে অংশগ্রহণ করছে আবার কোন দল নির্বাচনে অংশগ্রহণ করছে না, এরকম কি হতে পারে? সেটা তো গণতান্ত্রিক অধিকার। ধরেন কোন দল যদি বলে আমরা নির্বাচন করব না, গণতান্ত্রিকভাবে তারা জনগণের কাছে ব্যাখ্যা করবে যে আমরা কেন নির্বাচনে গেলাম না। কিন্তু নির্বাচনে কেউ না গেলে নির্বাচন হবে না, এটা করার কোনো সুযোগ নাই। যদি একটা দল নির্বাচন করতে চায়, তাকে নির্বাচন করতে দিতে হবে। স্বতন্ত্র প্রার্থীরা দাঁড়াবে তার বিরুদ্ধে, কেননা নির্বাচন পেছানোর কোনো সুযোগ নাই। যদি লেজিটিমেট কারণে কোনো রাজনৈতিক দল নির্বাচনকে প্রত্যাখ্যান করে, তাহলে জনগণ যদি তাদের সমর্থনে থাকে, তাহলে ওই যে দল একদলীয়ভাবে নির্বাচন করলো, সেই দল জনগণের সমর্থন না পেয়ে কাজ করতে পারবে না। এটা অটোমেটিক্যালি সেই দলকে আসলে ব্যর্থ হতে হবে। কিন্তু যদি আপনি জনগণের সমর্থনহীন অবস্থায় আপনার ব্যক্তিগত বা দলীয় স্বার্থের কারণে নির্বাচন বর্জন করেন, তাহলে কিন্তু জনগণ ওই দলকেই প্রত্যাখ্যান করবে। অপ্রয়োজনীয়ভাবে, অযৌক্তিকভাবে নির্বাচন প্রত্যাখ্যান করার অর্থ হচ্ছে জনগণকে প্রত্যাখ্যান করা। কেননা জনগণ এসেছে রায় দিতে, জনগণ এসেছে আপনার পক্ষে বা বিপক্ষে তার সমর্থন অথবা অসমর্থন জানাতে। সেই জায়গাতে আপনি কি বললেন যে আমি দাঁড়াইলাম না, আমি আপনার ভোটের তোয়াক্কা করি না, আমার দরকার নেই আপনার ভোটের। তার মানে আপনি জনগণকে অপমান করলেন। আপনি যদি অযৌক্তিকভাবে জনগণকে অপমান করেন, তাহলে জনগণ প্রত্যাখ্যান করবে আপনাদেরকে, এবং জনগণ এই দলটিকে বা একাধিক দলকে তখন আর নিজের দল বলে মনে করবে না। জি, আরেকটি বিষয় আমি আপনার সঙ্গে বলতে চাই। আপনি নিশ্চয়ই দেখেছেন যে গতকাল জামায়াত নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের একটি কথা বলেছেন যে তাদের দাবি আদায় করার জন্য যা যা করার দরকার তারা সেগুলি করবেন। যা যা করার দরকার মানে কি আপনি বুঝতে পেরেছেন? হ্যাঁ, যা যা করা দরকার মানে। তার আগে একটি শব্দ বলেছেন যে আমরা তাওয়া গরম করছি, একটি কথা উপমাও তিনি দিয়েছেন। এখন বাংলাদেশটাকে যদি তারা তাওয়া মনে করেন, আর জনগণকে যদি মনে করেন মুড়ি, পরোটা, ডিম, বুটের কথা বলেছেন, বুট দিলে ফুট, হ্যাঁ বুট, পপকর্ন, তারা যদি মনে করেন, তাহলে তো খুব মুশকিল। জনগণ কিন্তু পপকর্ন না, জনগণ কিন্তু ছোলা না, মুড়ি না, জনগণ কিন্তু পরোটা না, ডিম ভাজিও না। হ্যাঁ, তো তাওয়া ওনারা গরম করতে পারেন, কিন্তু খারাপ রাঁধুনি তাওয়া গরম করলে তেল ছিটে নিজের মুখে পড়ার সম্ভাবনা। জনগণকে তোয়াক্কা না করাটা খুব ভুল। তাওয়া গরম জাতীয় শব্দও খুব ভুল। এগুলো হচ্ছে আওয়ামী লীগ আমলের রেটরিক। তাওয়া গরম করি, মাথার মধ্যে ইউরেনিয়াম ঢেলে দিব, কোথায় পালাবেন, আমিও পালাবো, আমাদের মনে নাই। আমি একটু মক করলাম, কারণ এইগুলি করে করেই এই দেশের রাজনীতিকে ধ্বংস করা হয়েছে। ইউরেনিয়াম যে ঢালা যায় না, এটা তো সবাই জানে। ইউরেনিয়াম তো তরল পদার্থ না, এবং এতটুকু ইউরেনিয়ামের ওজন কত। আমাদের মাঝে আম জনতা দলের সাধারণ সম্পাদক তারেক রহমান উপস্থিত হয়েছেন। আমি তারেক রহমানের কাছে আসতে চাই। আমরা জানি যে সবাই অনড়, আপনি নিজেও রাজনৈতিক সঙ্গে সরাসরিভাবে জড়িত। আমাদের আজকের বিষয়ে সবাই অনড় কি, তারপর মানে আসলে এখন কি হতে যাচ্ছে? আমি এই প্রশ্নের উত্তর নিব আপনার কাছ থেকে, তার আগে আমাকে একটা বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, একটি বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরবে 21 রাতে, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন 21 রাত। আমাদের সঙ্গে আছেন গণমাধ্যম কর্মী ডাক্তার আব্দুল তুষার এবং আম জনতার দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ তারেক রহমান। তারেক রহমানকে দিয়ে পর্ব শুরু করতে চাই। প্রশ্ন ছিল যে আসলে সবাই যার যার জায়গা থেকেই অনড়। আমরা দেখলাম যে এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা আসলে আইনি ভিত্তি না দিলে এটি সই করবে না, সেই অংশীদারও হবে না, অনুষ্ঠানও যাবে না। আপনি কি মনে হয় আসলে এখন কি হবে? জি, আমাদের জুলাই গণ অভ্যুত্থানে যারা লড়াই করেছে, এর মধ্যে একটা অংশ ছিল
যে শেখ হাসিনার পতন হয়ে তাদের লাভ কী, এবং এই অংশটা ছিল জামাতে ইসলাম। তারা জানে যে তারা যথেষ্ট ভয় পায়, লুকায়ে থাকে। তাহলে কি, লড়াই যার, মাঠ তার, নির্বাচন তার, ক্ষমতা তার, সেই জায়গা থেকে জামাত ইসলাম জানতো ওরা এই লড়াইটা পারে না। এমনকি জাতীয় পার্টির পার্টি অফিসের সামনে তারা জাতীয় পার্টিকে প্রতিহত করতে গিয়ে না পাইরা পরে পুলিশকে দিয়ে মারাইছে জাতীয় পার্টিকে। তো এটা হলো জামাত ইসলামের একটা কোয়ালিটি, তাদের একটা লেভেল, যে তারা এই লেভেলের লড়াই। ঠিক আছে, জামাত ইসলাম পুলিশ দিয়ে পিটিয়েছে আপনি বলছেন? জামাত ইসলাম পুলিশ দিয়ে পিটিয়েছে, আমাদের কাছে ইনফরমেশন আছে। ঠিক আছে, তো এটা জামাত ইসলাম নিজে রং লাগাইতে চায়নি, এই জন্য যে এখন দেখবেন গত 6 মাসে ওরা আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো বড় বক্তব্য দেয়নি। কেন দেয় না? কারণ তারা আওয়ামী লীগ থেকে কিছু একটা চায়। সেটা কি চায়? সেই জন্যই এমনিতে বলতেছে, অনেক কিছু বলছে, তো ভিতরে ভিতরে চেষ্টা করছে তাদেরকে বাইরে রাখার জন্য। তাদেরকে বাইরে রাখবে কিন্তু তাদের ভালোবাসবে, এইরকম একটা সিদ্ধান্ত তারা নিয়েছে। জুলাই সনদ, যারা জুলাইয়ে মন দিয়ে লড়াই করেনি তারা জুলাই সনদ স্বাক্ষর করতে চাইবে না। যাদের এনসিপি কি মন দিয়ে লড়াই করেনি আপনি তাই বলতে চাচ্ছেন? আরে বাবা, এই যে এনসিপির যারা, তাকে জাতিসংঘের প্রোগ্রামে নিয়ে গেল ডক্টর ইউনূস, যারা আমাদের গণ অভ্যুত্থানের কেউ নাকি কোনো জায়গায় সে আন্দোলন করছে, কই থেকে আসলো? সেলিব্রিটি নিয়ে এসে জুলাইয়ের মালিক বানাই দিয়েছে তাকে। ডক্টর ইউনূস নিজেও তো এই জুলাইয়ের কেউ না, সে আমাদের জুলাইয়ের জন্য কোনো স্টেটমেন্ট দিয়েছে? আসে হয়ে গেছে। এখন যে যেই রকম সে বাছাই করতেছে ওই কোয়ালিটি। ঠিক আছে, আমাদের এটাই আফসোস ছিল যে আমাদের এই জুলাইটা আমরা যারা লড়াই করছি আমাদের মতো করে এটাকে সাজায় রাখতে পারলাম না। একটা অংশ লুটপাট, একটা অংশ মামলা বাণিজ্য, একটা অংশ মানে মানুষের কষ্ট দিয়ে টাকা আয় করা, এই সব কিছু মিলিয়ে জুলাই আমার গর্ব সৃষ্টি করে না কেন? কারণ আমি এটা বইলা যখন বলতেছি তখন আমার মতো আরও অনেকে এটাকে মিসইউজ করে অর্থ সম্পদের মালিক হয়েছে, মানুষের কষ্ট দিচ্ছে, তাই এটার পরিচয় দিতে আমার কষ্ট লাগে। এরপরেও আমি জুলাই সনদে স্বাক্ষর করব, কারণ এটা আমার লড়াই। যে স্বাক্ষর করবে না তার লড়াই ছিল না এটা। এবং সে নানাভাবে আমাদের এই লড়াইটা, তো আমাদের এই যে গণ অভ্যুত্থান লড়াই, এগুলো কি কোনো গণভোটের জন্য হয়েছে? কোনো গণভোটের জন্য হয়েছে? প্রধানমন্ত্রীর মেয়াদ 3 বছর থাকবে না 2 বছর থাকবে, সেই জন্য আমরা এই লড়াই করছি। আমরা একটা ফ্যাসিজম রিজিউম যে আপনার হলো ক্ষমতায় বসে আর সরতে চায় না, তাই না, তাকে আমরা সরাতে চেয়েছি। আমাদের এই লড়াই, আমরা ভোট দিতে পারি না, আমাদের বুদ্ধির বয়সে আমরা ভোট দেখি নাই, তাই আমরা মাঠে নেমেছি। একবারে অনেস্টলি অনেকগুলো বিষয়ের মধ্যে কোনটা প্রাইম বিষয়, তাহলে এই ভোটের বিষয়টা। তো জুলাই সনদ যারা এত কিছু কিভাবে জুলাই সনদ যারা স্বাক্ষর করতে চায় না, জুলাই সনদে আপনার হলো নোট অফ ডিসেন্ট দিছে আমরা। স্বাক্ষর যদি না করতাম আমরা করব না, যে আমি তো এটাতে সমর্থন দিই না, আমি নোট অফ ডিসেন্ট দিছি, আমি স্বাক্ষর করব না, আমার নোট অফ ডিসেন্ট আগে মানতে হবে। তা আমরা তো, আমার নোট অফ ডিসেন্ট সহ আমি অনেকগুলো বিষয়ে আমার মতামত নাই। আমরা কি বলছি যে আমি এই বিষয়ে আমার মতামত নাই, কিন্তু যাক আমরা এটাকে ছাড় দিলাম, আমি কিন্তু এটার পক্ষে না, কিন্তু আমি চাই এটা থাকুক এর ভিতরে। এইরকম সিরিয়াস বিষয়গুলোতে ছাড় দিয়েছি আমরা। আমাদের স্বাক্ষর না করার কথা, এখন আমরা স্বাক্ষর করবো, যারা সব বিষয়ে হ্যাঁ দিছে তারা স্বাক্ষর করতে চাচ্ছে না। কি ভয়ঙ্কর! তার মানে তারা কি চায় আসলে? তারা বলতেছে তারা আগে একটা গণভোট চায়। এখন এই গণভোট দিয়ে কি হবে? আপনারা মনে করতেছেন গণভোট হলো হ্যাঁ এবং না, জুলাই সনদ হ্যাঁ এবং না, কিন্তু ওরা বলতেছে এই গণভোটের মাধ্যমে ওরা বিএনপিকে হারাতে চায়। কিন্তু বিএনপি তো গণভোটের পক্ষে। বিএনপিকে কীভাবে হারাতে চায়? এই গণভোটের মধ্যে তারা অনেকগুলো নোট অফ ডিসেন্ট আছে, ওইগুলোতে তারা হলো বলতেছে এগুলোতে হ্যাঁ না হবে, এবং এগুলো জনগণের পক্ষে না বিপক্ষে। তার মানে ওরা জুলাইয়ের পক্ষের শক্তিকে অনেকগুলো ভাগে ভাগ করে নিজেদের মধ্যে লড়াই করাতে চায়। তাহলে তো ভারতের উদ্দেশ্য সাধন করতেছে। ভারত তো চায় যে জুলাইয়ের শক্তিগুলো পরস্পর বিবাদে লিপ্ত হোক। যদি একটা গণভোট এইরকম হয়, জামাত বিএনপি পরস্পর বিপরীত এবং তারা পরস্পর ক্যাম্পেইন করবে এই গণভোটে তাদের মতো করে মত নেওয়ার জন্য, এবং তাদের ভিন্ন ভিন্ন মতকে তারা ভিন্ন ভিন্নভাবে ভোট চাবে, তাহলে তো দেশে তো নির্বাচনের আগে আর একটা ফ্যাসাদ লাগে যাবে। জামাত এইরকম একটা মুনাফিক দল, যারা এই ফ্যাসাদটা খুব করে চাচ্ছে।
আছে এবং যাদের রক্তের গ্রুপের সমস্যা, ইতিহাসের সমস্যা, জন্মের সমস্যা, তারা ন্যাচারালি প্রাকৃতিকভাবে রাজনৈতিকভাবে ওই স্বীকৃতিটা কোনোদিন পাবে না। যেহেতু তারা স্বীকৃতি পাবে না, তারা সবসময় ঝড় চায় এবং ঝড় হতে 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 কোনো সময় যদি একবার বসে পড়ে তাহলে সুপারগুলো লাগায় ওই চেয়ারে এমনভাবে বসবে যেন আর জীবনে না উঠতে হয়। ঝড় না, এখন তাওয়া গরম করার কথা বলেছেন। তাওয়া গরম, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাওয়া গরমের বিষয় হলো এটা, মানে জামাতে ইসলাম জনগণকে কখনো মানুষ মনে করেনি। জনগণকে যদি মানুষ মনে করতো তাহলে একটা ঘর থেকে সুন্দরী মেয়েকে পাক বাহিনীর হাতে উঠাই দিত। কোন বাসায় মুক্তিযুদ্ধ আছে, দেশের জন্য যুদ্ধ করতেছে, তার মা বাবাকে দেখাই দিত। এগুলো কে করছে? এগুলো রাজাকাররা করছে না? রাজাকাররা জামাত বলে নতুন একটা গল্প সাজাইছে ফুয়াদ ভাই কয়েকজন। ফুয়াদ ভাইয়ের চেহারাটা দেখলে আমি মনে হয় কপালের মধ্যে চারতারা একটা সিল মারা আছে। সারাক্ষণ মানে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বয়ান দেওয়ার চেষ্টা করে। ব্যারিস্টার ফুয়াদ, হ্যাঁ হ্যাঁ, আমি ওনার চেহারা দেখলেই মনে হয় কপালটা অনেক বড় এবং মাঝখানে চারতারা পাকিস্তানের একটা সিল মারা। আমার এরকম মনে হয়, কেন মনে হয় আমি জানি না। উনি মানে ওনার ন্যারেটিভটা এরকম লাগে আমার কাছে এবং উনি সবসময় মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বলতেছে। আবার বলে যে 10,000 নাকি রাজাকারের লিস্ট হচ্ছে, তার মধ্যে নাকি 8,000ই আওয়ামী লীগের। তা 8,000 যদি আওয়ামী লীগ হয় তাহলে তোমার রাজাকার বলে তুমি খাবো কে? তাহলে তুমি রাজাকার বললে তোমার তো খুশি হওয়ার কথা, কারণ তোমার মধ্যে ভাগ কম। এগুলো কই থেকে যে বস্তা পচা গল্প ন্যারেটিভ দাঁড় করায় নিয়ে এসে মানুষকে খাওয়ানোর চেষ্টা করে। ব্যারিস্টার ফুয়াদ ভাবে সবাইকে বোকা ভাববে। ব্যারিস্টার ফুয়াদ কিছু মানুষকে বোকা বানাতে পারবে, কিন্তু সবাইকে তো বোকা বানাতে পারবে না। তো তারা এগুলো নিয়ে বিভিন্ন উইংস ভাগ খুলে 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 রাজনীতির বিভিন্ন মঞ্চ খুলে তাদের মতো করে ওই একটা ভাগ দেখানোর চেষ্টা করতেছে। বাস্তবে তাদের রাজনীতির কোনো এস্টাবলিশমেন্ট নাই, কোনো শক্তি নাই। তারা বলে যে 53 বছর সব দলকে দেখছি, এখন জামাতকে দেখো। আরে ভাই, জামাতকে তো 53 বছর আগেই মানুষ দেখে ছুঁড়ে ফেলছে। এটা যে নষ্ট জিনিস, এটা তো 53 বছর আগে ছুঁড়ে ফেলছে। যেটা নষ্ট 53 বছর আগে আমাদের পূর্বপুরুষরা মানে যাকে প্রত্যাখ্যান করছে তাকে নতুন করে দেখার কি আছে? জি, তুষারের কাছে আসি আবার। তারেকের কথা শুনছিলাম আমরা, এখন তাহলে মানে উপায় কি? তারেক তো এই প্রজন্মের মানুষ এবং সে খেটে খাওয়া লোক, তো তারেক অনেক বেশি ওপেন এবং তার মতামত খুব বেশি জোরালো। আমি আমি মানসিকভাবে মনে করি যে আমার অবস্থান হচ্ছে যে ব্যক্তির সমালোচনা আমরা না করাই ভালো, যতটা পারা যায় কাজের সমালোচনা করা উচিত। তো উপায়টা কি? উপায় হচ্ছে ভোট। কেননা জনগণের অভিপ্রায় যদি হয়ে থাকে সংস্কার। ভোট কি গণভোট? না, নির্বাচনের ভোট। গণভোট তো ভোট না, গণভোট একটা ক্রাইসিস সলিউশনের বিষয়। এবং কোন ক্রাইসিস? সংসদ যদি কোনো কিছু সলভ করতে না পারে, আমি বারবার বলছি, কিন্তু তাই আগে দরকার সংসদ। সংসদ কারা তৈরি করবে? জনগণের ভোটে যারা জিতবেন, তার মানে তারাই তো জনগণের লোক। তাহলে জনগণের লোকেরা জনগণের সমস্যার সমাধান করবেন, এইটাতে কারো আপত্তি থাকা তো উচিত না। এবং তাওয়া, কড়াই, সসপ্যান, তাই না, প্রেসার কুকার, এগুলো নিয়ে হাজির হওয়ার কোনো প্রয়োজন নাই। খুব সহজ, ভোটে দাঁড়ান, মানুষ ভোট দিবে, জিতবেন, তারপরে সংসদের মধ্যে বসে সংসদের তাকিয়া গরম করেন, সংসদের চেয়ার গরম করেন। সংসদটা তো ভেঙে চুরে সর্বনাশ করা হয়েছে। এই সংসদে যাবেন সেটা খেয়াল ছিল না? এটা ভেঙে চুরে যখন সর্বনাশ করা হয়েছিল তখন কেউ বাধা দিয়েছিলেন? সংসদের কি দোষ ছিল? সংসদের লোকগুলোর প্রবলেম থাকতে পারে, চেয়ারের কি দোষ, টেবিলের কি দোষ? এইবার আসেন, প্রবলেমটা ওইখানেই। আমরা যে জায়গাতে ফোকাস করা দরকার সেই জায়গায় না করে এমন জায়গাতে ফোকাস করছি যাতে গন্ডগোল, মতানৈক্য এইগুলি বাড়তে থাকে। এখন দেখেন, সলিউশন হচ্ছে প্রথমত মানুষ ভোট দিবে। মানুষ ভোট দিলে সংসদ হবে। সংসদে কারা যাবে? যারা এই জুলাই সনদ নিয়ে আলোচনা করেছে তারাই তো যাবে, তাদেরই কেউ না কেউ যাবে। তারা সেখানে বসে সুন্দরভাবে সনদ নিয়ে আরও আলোচনা করবেন, করে এটার যা যা বাস্তবায়ন করা দরকার সব বাস্তবায়ন করবেন। কেউ তো তাদেরকে বাধা দিচ্ছে না। প্রবলেমটা অন্যখানে। একটা অংশ জানে যে ভোটে দাঁড়ালে তারা জিতবে না, ভোটে দাঁড়ালে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে। ফলে এই সনদের মধ্যে দিয়ে তারা তাদের যে এক ধরনের রাজনীতি আছে, যে রাজনীতির মধ্যে হিংসা আছে, বিদ্বেষ আছে, ট্যাগিং আছে, গালিগালাজ আছে, সিনিয়রদেরকে অসম্মান করা আছে, মুক্তিযুদ্ধকে বিতর্কিত করা আছে, মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা আছে, সাংবাদিকদেরকে চাকরিচ্যুত করা আছে, চ্যানেল বন্ধ করে দেওয়ার হুমকি আছে, ফেসবুকে বাহিনী বানিয়ে লোকজনকে টার্গেট করে ইনসাল্ট করার যে প্রক্রিয়া সেটা আছে। সেই রাজনীতির এক ধরনের নিরাপত্তা তারা চাইছেন। সেই নিরাপত্তার জন্য তারা এরকম নানান ধরনের কথাবার্তা তুলছেন। যারা কিনা জুলাই সনদ এইটা না হলে ওইটা না হলে সাইন করবো না, হ্যান করবো না, ত্যান করবো না বলছেন, তারা আবার নিজেরা দুই দল এক হয়ে যাওয়ার চেষ্টা করেছেন কিছুদিন। কেন? ওই যে ক্ষমতার ভাগ পাওয়ার জন্য। দুই দল আবার এক হতে পারেন নাই কেন? কারণ কে নেতা হবে আর নাম কি হবে এটা তারা ঠিক করতে পারছেন না। যারা এক হইলে পরে নাম কি হবে, নেতা কে হবে এটা ঠিক করতে পারেন না, তারা আবার সনদ ঠিক করেন, সংবিধান বদলান, নিজেদের সমস্যার সমাধান করতে পারেন না। তারপরে আবার কি করেন?
তারা আবার বলেছেন যে আমরা এটা না হলে ওইটা করব না, ওইটা না হলে ওইটা করব না। কিন্তু এরা এটা কেন করছেন? কারণ এরা জানেন যে যদি নির্বাচন না হয়, যদি এই বিষয়টাকে দীর্ঘায়িত করা যায়, তাহলে আরও আগামী বছরে আবার কেউ যাবেন জাতিসংঘ পরিদর্শন করতে। এই কথায় তো আমি একদম একমত। জুলাইতে 19শে জুলাই ছাড়াও আপনি যদি জুলাই আপনি দেখেন, বহু জায়গাতে আমাদের মতো সাধারণ লোকজন গিয়ে আমরা কথা বলেছি, বক্তৃতা দিয়েছি, মিছিলে গিয়েছি। জুলাইয়ের পুরা মাস বাংলাদেশে ছিল না, এরা তো জুলাইয়ের দাবিদার হয়েছে, তারাই নাকি জুলাই আন্দোলন ঘটিয়েছে। তো ওই যে হাবিবের গান আছে, স্বপ্নে তার সাথে হয় দেখা, বসে বসে ভাবি কি জানি একা একা। তো এদের অবস্থা তো এরকম, স্বপ্নে দেখেছে বিপ্লব হয়েছে, স্বপ্নে দেখেছে বসে আছে, স্বপ্নে আবার দেখে যে একেবারে ক্ষমতার সামনে বসে আছে। এইবার আসেন, এইটা তারা কেন করছেন তাহলে? এই ক্রাইসিস থেকে আরেকটা উত্তরণের উপায় কি? আরেকটা উত্তরণের উপায় হচ্ছে, আপনি দেখেন এরা একদিকে যেমন বলছে যে আমরা প্রতীক ছাড়া নির্বাচন করব না, আরেকদিকে পত্রপত্রিকায় খবর হচ্ছে এরা দর কষাকষি করছে সালাউদ্দিন সাহেব সহ অন্যদের সাথে, বিএনপি তাদেরকে কয়টা আসন ছাড়বে অথবা ছাড়বে না, এবং বিএনপির মিত্র হবার জন্য তাদের মানে আকাঙ্ক্ষা শেষ নাই। কেন নাই? বিএনপির সাথে কি তারা তাদের প্রতীক নিয়ে নির্বাচন করবে নাকি ধানের শেষ নিয়ে করবে? সরকার এখানে একটা খুব মজার সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন, আমি মনে করি এই সিদ্ধান্তটা ঠিক। তারা বলেছে, নির্বাচন কমিশন বলেছে যে ঐক্য করা যাবে কিন্তু প্রতীক শেয়ার করা যাবে না, প্রতীকের মালিক তো, হ্যাঁ, প্রতীক শেয়ার করা যাবে না। তাইলে অবস্থাটা আপনি বুঝতে পারতেছেন, ধানের শীষ যদি না পায় তাহলে ধানের শীষের কাছ থেকে আসন নিলে কি লাভ হবে? ভোটাররা গিয়ে অন্য প্রতীকে ভোট দিবে? মনে করেন কারো প্রতীক হচ্ছে বদনা, আপনি কি মনে করেন বদনা মার্কায় গিয়ে লোকেরা ভোট দিবে কারণ বিএনপি বলে দিয়েছে সেই জন্য? কোনোদিনও না। বিএনপির ভোটার যেমন ধানের শীষ ছাড়া ভোট দেয় না, জামাতের ভোটাররাও পাল্লা ছাড়া ভোট দেয় না, জাতীয় পার্টির ভোটাররাও লাঙল ছাড়া ভোট দেয় না, নিজের প্রতীক খুঁজে না পেলে তারা ভোট দিবে না। তার মানে দেখেন, তারা এই পুরা নির্বাচনের ব্যবস্থাটাকে এমন একটা জটিলতার মধ্যে নিয়ে যেতে চাচ্ছেন যাতে করে নির্বাচন পিছিয়ে যায়। জুলাই সনদ কেন হইল না, হইতে হবে, তাওয়া গরম করেছি, এইসব বলে টোলে নির্বাচনটাকে পিছানো যায় এবং বলা যায় যে আমরা যা দরকার তাই করব। যা দরকার তাই করবেন মানে কি দরকার, এটা তাদেরকে পরিষ্কারভাবে বলতে হবে। একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা শেষ করব তারেক রহমানের বক্তব্য দিয়ে। তারেক রহমান, আসলে আপনার কাছে কি মনে হচ্ছে এই জায়গা থেকে শেষ কোন জায়গায়, মানে এটার সমাধান কি? জি দেখেন, আমাদের 1971 সালের যে মুক্তিযুদ্ধ, সেই সময় পাক বাহিনী যেই আচরণ করেছে তার চেয়ে পাক বাহিনীর যারা চেলা ছিল তাদের দাপট বেশি ছিল, এবং এরা সংঘবদ্ধভাবে ঘোষণা দিয়ে জায়গায় জায়গায় টিম তৈরি করছে অতি উৎসাহী হয়ে। তো এরা কারা? তো আমরা এই আলোচনাটা বারবার কেন আসি, তারা ওই সময় বাংলাদেশের নাগরিকদেরকে বিপদে ফেলেছিল বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়ে, এবং আজকে সেম একই সব পুরা দেশ যখন একটা সুন্দর নির্বাচনের জন্য অপেক্ষা করছে, এরকমভাবে তারা বিপরীত মুখে চলার একটা তৎপরতা দেখা যাচ্ছে। তারা জনগণকে খাবার মনে করছে, তাওয়া মনে করছে, এবং কতটা ধুরন্ধর কি বলছে দেখেন, যে আমি যদি আপাতত কারো পা ধরে বসি 5 বছর সে আমার পা ধরে থাকবে। তাদের মানসিক মানে দৈন্যতা কতটুকু যে সে মানুষকে পা ধরে বসায় রাখার জন্য সে নিজে দরকার হলে পা ধরবে। এই যে রাজনৈতিক দৈন্যতা বা রাজনৈতিক, এটা হলো রাজনীতিতে তাদের চিন্তার হলো একটা সংকীর্ণতা, তারা সুন্দর চিন্তা করতে পারে না, এই জন্য তাদের এই অবস্থা। এবং তারা দেখেন 6,57 লাখ টাকা তাদের গালিগালাজ করার বাহিনীকে বেতন দেয়, 6,57 লাখ টাকা, এবং তারা অফিসিয়ালি ডেকোরাম মেনটেন করে গালি বাহিনীর জন্য, এবং তাদের প্রত্যেকটা এতগুলো করে আইডি, এবং তারা নাখাস্তা ভাষায় গালিগালাজ করছে। এরা বলছে যে এরা ইসলাম প্র্যাকটিস করে, এরা কোরআনের মানে আইন চায়, কিন্তু খুব গালিগালাজ করে। এবং এদের মতের এরা এতটা, সবচেয়ে সংকটের জায়গা হলো বাংলাদেশের একটা অসহিষ্ণু একটা দল যারা অন্যের মতকে সহ্য করে না এবং সমালোচনা সহ্য করে না। দেখেন এই জায়গাটাতে আওয়ামী লীগকে আমরা অনেক বকাবাকি করেছি, অনেক গালি দিয়েছি, অনেকভাবে বলেছি যে টানিয়া নামাবো, হিসরা নামাবো, দড়ি ধরে মানটান, স্বৈরাচার, খান খান, কত কিছু বলেছি। এবং বিএনপিকেও যা ইচ্ছা তাই মানুষ বলতেছে। বিএনপির জায়গা থেকে কোনো ধরনের প্রতিক্রিয়া জানাই, আওয়ামী লীগের জায়গা থেকে কোনো ধরনের রিয়াকশন জানাই। অর্থাৎ একটা বড় দল যেই উদারতা বিশালতা দেখায়, ওই কোয়ালিটি জামাতের মধ্যে হয়নি।
এবং এই জন্যই বলছি যে ওরা যেদিন এটা হইতে পারবে, এই সহিষ্ণু হতে পারবে, সেদিন মানুষ তো আতঙ্কে থাকবে, ভয়ে থাকবে যে মানে দায়িত্ব পেলে কি না কি করবে। এবং তাদের যে পলিসি, এই পলিসিতে তারা যদি কখনো দায়িত্ব পায়, সেই দায়িত্ব ছাড়ার কোনো পলিসি নাই। এই পলিসিটা এরকমই যে এটা ছাড়া যাবে না। এবং আমরা ছাত্র রাজনীতির ক্ষেত্রে দেখলাম যে ডাকসুর পরে চাকসুতেও আবার রাকসুতেও একটি সম্ভাবনা আছে। সেই ক্ষেত্রে তো দেখছি তাদের দিকে মানুষের সমর্থন যাচ্ছে। আপনি খুবই ভালো বলেছেন। আমাদের শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক আমাদের যে ছাত্র ভাইরা আছে, তারা হলো বিসিএস কেন্দ্রিক এবং প্রচণ্ড আত্মকেন্দ্রিক, এবং এদের রুমের পাশের রুমে যদি কাউকে মেরেও ফেলেন, এরা রুম থেকে বের হয়ে তাকে রক্ষা করতে আসবে না। এরা হলো সেই গোত্র, পড়াশোনা করে, মাথা নিচু করে যাওয়া আসি করে, যাওয়ার পথে কাউকে নির্যাতন করে দেখলেও করে না। তো এরা আসলে লড়াইয়ের ভাষা বোঝে না। যারা লড়াই করে তাদেরকে সম্মান করতেও জানে না। যারা এদের জন্য অনশন করেছে, এদের জন্য জেল খেটেছে, তারা এদেরকে এরা তাদেরকে ভোট দিল না। আমার হাতে তারা এদেরকে ভোট দিল না। এরা কেন এদেরকে ভোট দিল না? কারণ এরা তো এদেরকে ধারণই করে না, এরা এদেরকে চেনে না। এদেরকে 2 বেলা খাবার খাওয়াইছে, বিরিয়ানির প্যাকেট দিছে, ওইখানে চাঙ্গা ফুল দিয়ে আমাকে শেষ করতে বলছে, প্রোডাকশন থেকে আমাকে বলছে যে শেষ করতেই হবে, আশা করি না, আমাকে শেষ করতেই হচ্ছে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজ এখানেই শেষ করছি। কাল ছুটির দিন, আপনাদের ছুটির দিনটি ভালো কাটুক।